আসসালামু আলাইকুম। আজ ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল ইসকন নেতা চিন্ময়ের শক্তির উৎস কোথায়। ভারতীয় বাহিনী বিএসএফ এর আক্রমণে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ। উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদ রাখাসহ ৬২টি প্রস্তাব দিল বিএনপি। এবার বিস্তারিত। অবশেষে জানা গেল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শক্তির উৎস কোথায়। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে দেয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট হয়েছে, দেশটির বিজেপি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এই ইসকন নেতার প্রতি। সম্প্রতি ইসকন তাকে বহিষ্কার করলেও তার পক্ষে দুতিয়ালি করেছে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন, যেখানে তারা চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানায়। সোমবার গভীর রাতে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে একথা জানিয়েছে তারা। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস। টুইটে ইসকন দাবি করেছে, সন্ত্রাসবাদের সাথে ইসকনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক। এ ধরনের অভিযোগ একেবারেই গ্রহণযোগ্য নয়। টুইটে আরও দাবি করা হয়, ইসকন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন। তারা ইসকন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে। নিজেদের শান্তিপ্রিয় ভক্তি আন্দোলনের পথিক হিসেবে পরিচয় দিয়ে ভারত সরকারকে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে ও বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনার জন্য আহ্বানও জানিয়েছে ইসকন। এই টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ট্যাগ করেছে ইসকন। ইসকনের এই আহ্বানের পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময়ের পক্ষে একটি বিবৃতি দেয়। ভারত বলেছে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পর এই ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত ৩০ অক্টোবর চিন্ময় দাস সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনায় আগেই ২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না দিলে সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। শুভেন্দু আরও বলেন, সোমবার রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দল নেতা। শুভেন্দুর কথায়, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়েছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তিনি চিন্ময় প্রভুর মুক্তি দাবি করেন। পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিন। সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন। আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন। হিন্দু মানেই দিল্লির দালাল, বিজেপির এজেন্ট, হিন্দুত্ববাদী এ ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন। সর্বোপরি আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয়, বরং বিরুদ্ধে। মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবিলা করা যাবে না। মূর্খতা পরিহার করুন। যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন ও ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এন্টেনা সাফ ও তীক্ষ্ণ করুন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আহতরা হলেন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মোহাম্মদ রুকনউদ্দিন ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠক হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। রাজধানীতে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কাউকে আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের বক্তব্যে বলা হয়েছে, ব্যক্তি হিসেবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেও নিরাপদ থাকুন। নিজেদের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ না, আপনি মানুষ। সংবিধান সংস্কার কমিশনের কাছে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদ রাখাসহ ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া সংবিধানের পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান পুনর্প্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে। এ সময় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসব সংশোধন করবে। তিনি বলেন, প্রস্তাবনায় প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, তফসিল সহ সব বিষয়ে অ্যাড্রেস করা হয়েছে, যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয়। সংবিধান পুনর্লিখনের বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে বিএনপি কোনো বক্তব্য দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। জুলাই আগস্ট বিপ্লবে শহীদের রক্তের অঙ্গীকার বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে প্রস্তাব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর রাষ্ট্র সংস্কারে সংবিধান সংস্কার কমিশন সহ মোট 10টি কমিশন গঠন করা হয়। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন। পরে হেফাজতে ইসলামের নেতারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই গণহত্যার বিচার তো হয়নি, বরং তাদের সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশা করছেন তারা। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, হেফাজতের সমাবেশে র্যাব ও পুলিশের হত্যাযজ্ঞের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর গণহত্যার মধ্যে পড়ে।
ব্লগারদের শাস্তির দাবিতে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে সমাবেশ ডাকে সংগঠনটি। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে মতিঝিল থেকে তাদেরকে সরিয়ে দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে আমরা আগের সরকারের মতো কঠোর হতে চাই না। আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে। আমরা চাই তারা যাতে দাবি দাওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন না করে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে। তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে। আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপর কঠোর হব? এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা প্রত্যেকেই আমাদের কাজের প্রয়োজনে মোবাইল ফোন ইউজ করি। অনেক সময়ই স্প্যাম কল আসে। আমরা কিন্তু বুঝতে পারি না কোনটি স্প্যাম কল। এই স্প্যাম কলের মাধ্যমে ফাঁদে ফেলে আমাদের লোকেশন জেনে নেয় প্রতারক চক্র। সেই জন্যে আপনি যদি ট্রু কলার ব্যবহার করেন তাহলে আগেই বুঝতে পারবেন যে এটি কি সাধারণ কল নাকি স্প্যাম কল। ট্রু কলারের মাধ্যমে শুধু স্প্যাম কলকে সিলেক্ট করা তা কিন্তু নয়। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আননোন নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে সেই নাম্বারটি আসলে কার। সুতরাং আসুন নিজের জীবনকে ফাঁদমুক্ত রাখতে, প্রতারণার হাত থেকে বাঁচতে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বা যোগাযোগের মাধ্যমগুলো স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং নির্বিঘ্ন করে রাখতে অবশ্যই মোবাইল ফোনে আপনি ট্রু কলার অ্যাপস ডাউনলোড করে নিন। তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারবেন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মেক্সিকো, কানাডা এবং চীনের ওপর ব্যাপক হারে নতুন শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন। এই শুল্ক আরোপ করা হলে গ্যাস থেকে অটোমোবাইল পর্যন্ত সবকিছুর দাম নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে। এপির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। তথ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক এবং মেক্সিকো, চীন এবং কানাডা থেকে দেশটির পণ্য আমদানি করে থাকে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্যাক্স আরোপের এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার এই পদক্ষেপগুলো বলবৎ থাকবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকো ও কানাডা দুই দেশেরই অবৈধ অভিবাসী সংক্রান্ত এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত না তারা তা করবে ততক্ষণ পর্যন্ত তাদের বড় মূল্য দিতে হবে। তিনি এক্সে জানান, এদের মধ্যে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর 25% এবং চীনা পণ্যের ওপর অতিরিক্ত 10% ট্যাক্স আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ সীমান্ত পারাপার ও মাদক চোরাচালানের জবাবে এই ট্যাক্স আরোপের ঘোষণা দিলেন তিনি। এছাড়া তিনি এ সংক্রান্ত সকল প্রয়োজনীয় নথিতে স্বাক্ষরের কথাও জানিয়েছেন। এক্সে তিনি অভিযোগ করে লেখেন, হাজার হাজার মানুষ মেক্সিকো এবং কানাডার মধ্য দিয়ে চলে আসছে। তারা অপরাধ ও মাদককে এমন পর্যায়ে নিয়ে গেছে যা আগে কখনো দেখা যায়নি। তিনি লেখেন, নতুন শুল্কগুলো বহাল থাকবে যতক্ষণ না মাদক চোরাচালান, বিশেষ করে ফেন্টানাইল এবং সকল অবৈধ এলিয়েন আমাদের দেশে এই আক্রমণ বন্ধ না করে। ট্রাম্প চীনের প্রতিও ক্ষোভ ছেড়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ ওষুধ, বিশেষ করে ফেন্টানাইল পাঠানোর বিষয়ে চীনের সঙ্গে অনেক আলোচনা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি লিখেছেন, যতক্ষণ না তারা থামছে আমরা চীনা পণ্যের ওপর অতিরিক্ত 10% ট্যাক্স আরোপ করব। মার্কিন যুক্তরাষ্ট্রে আসা তাদের সকল পণ্যের ওপর আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প।
www.changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।